নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। এখন বাজে 9:30। এখন আমি ব্লগ শুরু করছি এবং বেরোতে যাচ্ছি আকাশবাণী শিলিগুড়ির উদ্দেশ্যে। আমার 10টা থেকে রেকর্ডিং। আশা করছি আমি 10টার মধ্যে পৌঁছে যাব। তো চলুন, একটু এদিক ওদিক করতে গিয়ে খানিক আমার দেরি হলো। আমার যদি এই 9:20 নাগাদ বেরিয়ে যেতে পারতাম তাহলে ব্যাপারটা আরও অনেক বেশি ভালো হতো। ওই যে নিচে আলপনাদি বকবকানি শুনতে পাচ্ছি। চলুন আপনাকে বেরোই। ওখানে সব অর্বাচীনের মতো ভাড়া চাইছে। ওই আয়ুর্বেদ ভবন থেকেই ঠিকঠাক পাওয়া যাবে। আলপনাদি দরজাটা লাগাও, দরজাটা লাগাও। যা ঠান্ডার অবস্থা, দুটো পরে কোনো দরকার ছিল না, কিন্তু স্টুডিওর ভেতরে ঠান্ডা লাগে, তখন চাদর নিয়ে গান করা যায় না, সেই জন্যই একটা সোয়েটার নিতে হলো। আর আমি ভেতরে গিয়ে তো হয়তো বা ব্লক করতে পারবো না, হয়তো না, পারবি না, নিষেধ। ওই বাইরে থেকেই অতটুকু, তারপর আবার বাইরে এসে কথা হবে। পেয়ে গেলাম একজন ভদ্রলোককে। তার কিন্তু নাম্বার প্লেট নেই, কিন্তু জানেন তো এখনও যেহেতু 10টা বাজেনি, সেহেতু ট্রাফিক আইনটা এখন পর্যন্ত খুব একটা যে শক্তপোক্ত হয়েছে এমনটা নয়। আইন 24 ঘন্টাই থাকে, কিন্তু ওই ট্রাফিক পুলিশরা এখনও তাদের জায়গায় জায়গায় আসেনি। তাই জন্য ভদ্রলোককে আমি বললাম পেছন দিয়ে চলুন, কিন্তু তিনি কিন্তু বেশ সামনের রাস্তা দিয়ে দিব্য চলে গেলেন। শুধু বললেন ভয় একটাই, সেটা হচ্ছে পানি ট্যাঙ্কি মোড়ে। সে পানি ট্যাঙ্কি মোড়টাকে অ্যাভয়েড করবার জন্য বেশ গলিগুজি দিয়ে আবার সেই পানি ট্যাঙ্কি মোড়েই এলেন। লোকটা বেশ ওস্তাদ আছে যা দেখলাম, তবে হ্যাঁ মোটামুটি সেফ চালাচ্ছিল এইটুকুই। আর বললেন যে এনার আর 3 থেকে 4 দিনের মধ্যেই নাম্বার প্লেট লেগে যাবে। তখন ঠিক আছে, রিজার্ভ করে নিলাম। যাওয়ার সময়ও রিজার্ভ করেছি, ফেরার সময়ও তাই। ফেরাটা না করলেও হতো, কিন্তু যা হোক করে নিলাম। আর দেখি শিলিগুড়ি শহরটা কীরকম বদলে গেছে। এই যে দেখুন, প্রায় 10টা বাজতে যায়, দোকানপাটগুলো ঠিকঠাক করে খোলেই নি। অথচ জানেন তো, আমাদের আগে ওই টুপুরকে যখন আমি বাসে পৌঁছে দিতাম, একটা সময় ছিল টুপুর 9টায় বাস হতো, তো তখন আমি ওকে তুলে দিয়ে না সমস্ত বাজার হাট করে নিয়ে ফিরতাম। তখন দিব্য এই সমস্ত বাজার হাটগুলো খুলে যেত। কিন্তু এখন তারপর আর একটা ঘটনাও, আমার হাজব্যান্ডের বন্ধুদের সাথে যখন আমরা ওই কোনো গেট টুগেদারে যেতাম, তখন যখন ফিরতাম ধরুন এই 11টা সাড়ে 11টার সময়, মনে হতো নিশুত রাত্রি। ওরে বাপরে বাপ, তখন কি ভয় করতো। ওর সাথে গাড়ি করে ধরুন প্রধাননগরে বা অন্য কোনো জায়গায় কারোর বাড়িতে এরকম হতো, তো আমাদের বাড়ি অবধি আসতে না রীতিমতো ভয় করতো। অথচ এখন 11টার সময় কোনো দোকানপাট বন্ধ হয় না। তো যাই হোক, এখন পৌঁছে গেলাম, বিফোর টাইমেই পৌঁছেছি। এবং এরপর খুব একটা যে ব্লগ করা যাবে এমনটা নয়। আর গিয়ে আমি অনেকক্ষণ বসেছিলাম, মানে প্রায় 45 মিনিটে বসে থাকলেও তারপর রেকর্ডিংটা হলো যেটা, সেটা যে অসম্ভব ভালো হলো। তবে কবে ব্রডকাস্ট হবে সেটা কিন্তু এখন আমি জানি না। এখন অনেকটাই পদ্ধতি বদলে গেছে। আগে তো চিঠি দিয়ে দিত, তার মধ্যে ব্রডকাস্টিং ডেটটাও কিন্তু লেখা থাকতো, কিন্তু এখন সেটা লেখা থাকে না। আজকে জিজ্ঞেস করলাম, ওরা বললো এখনও সেটা শিডিউল হয়নি, ওরা বিকেলবেলায় জানাবে বললো, কিন্তু সেটা যা হোক আমারও ফোন করা হয়নি, ওরাও আর ফোন করেনি। তো আজকে টিমটা খুব ভালো ছিল, মানে যারা আমার সঙ্গতকারী ছিলেন সব মিলিয়ে মিশিয়ে। পরেশবাবু ছিলেন বাঁশিতে এবং আর একজন লাহিড়িবাবু ছিলেন তবলায়, মানে অপূর্ব ভালো হয়েছে। মানে টিমটা এত ভালো হলে না গানের মান এমনিই উঠে যায়। তো যাই হোক, তারপর সেখান থেকে হওয়ার পর এবারে আমি বাড়ি যাব। অনেকক্ষণ লেগেছে। আগের দিন একটু অহংকার করে আপনাদের বলেছিলাম না যে আমার কোনো গানে রিটেক করতে হয় না। দেখুন, আমাকে আজকে 3টে গানে ঠাকুর রিটেক করিয়েছেন। ভালো রকমভাবে আমি বুঝেছি যে অহংকার করতে নেই কোনো কিছুতে, ছোটোখাটো ব্যাপারেও না। তো যাই হোক, যেটা বলছিলাম তখন, যে এই কোভিডের পর থেকে না, মানে আমি শিলিগুড়ি শহরে থাকি তাই শিলিগুড়ি শহরকে দেখতে পাচ্ছি চোখের সামনে। হয়তোবা আমি দিনহাটা শহরেও তাই, আপনারা যে শহরে আছেন সেই শহরে তো হয়তোবা তাই দেখবেন, যে জীবনযাপন ভীষণ বদলে গেছে। যে সময় মানুষের ঘুমোনো উচিত সে সময় মানুষ জেগে থাকছে, আর যে সময় মানুষের জেগে যাওয়া উচিত সে সময় মানুষ ঘুমোচ্ছে। সেজন্য শহরটা ভীষণ লেট রাইজার হয়ে গেছে। আগে অনেক সকাল সকাল মানুষ উঠে পড়তো, দোকান বাজার খুলে দিত। এখন অনেক দেরি করে দোকান বন্ধ করে, অনেক মানে দেরি করে দোকান খোলে। তবে সেবক রোডও এখনও, তখনও যখন আমি যাচ্ছিলাম খোলেনি দেখে অবাক লাগলো। এখনও সেবক রোডের নিয়ম হচ্ছে, সেবক রোড কিন্তু ওই 9টার পর খোলা থাকে না। কিন্তু এত দেরি করে কেন খোলে কে জানে। আসলে মানুষের ঘুম ভাঙে না। তো যাই হোক, ওপরে এলাম, আসার পর গাছ টাছগুলো দেখে টেখে ভালোই লাগলো। দেখুন দেখি, একটা ওই কম্পোস্ট সার দেওয়া হয়েছিল, তার মধ্যে ছিল হচ্ছে তরমুজের বিচি। সেখান থেকে কি সুন্দর গাছ হয়ে গেছে। তবে এই গাছটা এরমভাবে হবে না, এটাকে নতুন কোনো জায়গায় লাগিয়ে দিতে হবে। আর একটা জিনিস, আমরা প্রচণ্ড ট্রাম্পেট ওয়াইনকে মিস করছি বন্ধুরা। হয়তোবা কাল পরশুর মধ্যে একটা ওয়াইন কিনে আনবো আমি। সন্ধ্যা বন্ধুরা, আমার আজকে আলমারিটা দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু ভদ্রলোককে ফোন করেছিলাম। ভদ্রলোক বললেন যে তার এখনও সেটা তৈরি হয়নি, মিস্ত্রি আসেনি, এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে মনটা খুব খারাপ হয়ে গেছিলো।
ওই ঘরটাকে বিন্যস্ত করাটা এবার একটা আমার খুব বেশি রকম একটা জরুরি কাজ মনে হচ্ছে। যাই হোক, বললেন যে কালকে হয়ে যাবে। এখন কাল 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 করতে করতে তো গোটা একটা সপ্তাহ পেরিয়ে 1.5 সপ্তাহ মতো হয়ে গেল। আমি তো ভেবেছিলাম যে এই যে সপ্তাহটা এখন আমি পার করছি, এর মধ্যে হয়তো বা আমার এই ঘরটা খানিকটা বিন্যস্ত হয়ে যাবে, যেরকমটা আমি চাইছিলাম। কিন্তু মনে হচ্ছে সেটা হতেও পারে, নাও পারে, কারণ কালকে গিয়ে দেখবো কালকে বুধবার, তারপর আরও 2 থেকে 3 দিন লাগবে হচ্ছে সেটাকে ডেলিভার করতে, কারণ রং করতে হবে। আর রংটা আমি গিয়ে চুজ করবো, তারপর তারা রং করবে। আর তার আগে জিনিসটা আমার পছন্দ হবে কিনা সেটার একটা ব্যাপার আছে। তো জিনিসটা ঝুলছে তো ঝুলছেই, কিন্তু দেখা যাক, কালকে আশা করছি, খুব দৃঢ়ভাবে আশা করছি যে কালকে হয়তো বা ব্যাপারটা মিটে যাবে। তো এখন এই মুহূর্তে তাও আমি তৈরি হয়েছি, কারণ আমি যাব বিধান মার্কেট। আমার টুকটুক করে অনেকগুলো জিনিস দরকার, যেগুলো একসাথে বিধান মার্কেট হলেই ভালো হয়। কিন্তু সেগুলো হাতিমুড়েতেও পাওয়া যেত, কিন্তু হাতিমুড়ে একটা জিনিস পাওয়া যাবে না, সেটা হচ্ছে ঢেকি ছাটা মুড়ি। সেটা দেখতে খুব একটা ভালো হয় না, একটু ছোট ছোট হয়, তাতে একটু স্পট স্পট থাকে, কালো কালো ব্রাউন ব্রাউন আর কি, কিন্তু মুড়িটা খেতে খুব ভালো হয়। আর ওইটার জন্যই আমাকে আজকে যেতে হবে হচ্ছে, আজকে মঙ্গলবার, আমি আশা করছি আজকে পাবো আমি থেকে ছাটা মুড়ি। ওটার দামটাও আমি যে আমরা যে মুড়িগুলো খাই বাড়িতে তার থেকে কম হয়, খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। তা আমার ঘরে মুড়ি যখন বাড়ন্ত হয়েছে, আমি আগের বাড়ি ভেবেছিলাম যে মুড়িটা লাগে তো আমাদের বাড়িতে ভীষণ, তা ওইখান থেকে আবার কিনে আনবো। তো আজকে আমি তো ওখান দিয়ে ফিরলাম, আমার তখন মানে নাম্বো করেও তখন আসলে আজকে চান করে যায়নি, পুজো হয়নি, ওইসব ব্যাপারগুলো মাথায় খেলছিল জন্য চলে এলাম। কিন্তু যাই হোক, ঠিক আছে, এখন বেরিয়ে চট করে গিয়ে জিনিসপত্রগুলো একটা বড় ব্যাগ নিয়ে যাই, আরও কিছু লাগবে সেটাও নেবো। প্লাস আজকে মঙ্গলবার একটা হনুমানজির মন্দিরে যাওয়ার কথা, ওখানেই আছে, সেখানে চলে একবারে আগে মন্দিরটায় যাই, তারপর বাকি টুকটুক করে জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি। প্রথমেই একটা ভুল শব্দ উচ্চারণ করেছি, সেই জন্য মার্জনা চাই। সেই মার্জনাটা চাওয়ার আগে বলি, ভুল শব্দটা যে এই সময়টা আমি উপলব্ধি করিনি। আমি মুড়ির দোকানে গিয়ে বলছি ঢেকি ছাটা মুড়ি দাও তো। তখন বলছে দিদি ঢেকি ছাটা বলে কোনো মুড়ি হয় না, ঢেকিতে মুড়ি দিলে কিন্তু মুড়িগুলো একদম পেস্ট হয়ে গুঁড়ো হয়ে যাবে। আমি বললাম তাহলে? তখন আমি বুঝতে পেরেছি যে ঢেকি ছাটা বলে কোনো মুড়ি হয় না। আমি জানি, কিন্তু আমি কেন জানি না, আবার জানতাম না। এইটা মানে মনে মনে একদম জপে যাচ্ছি, ঢেকি ছাটা মুড়ি আনতে যাচ্ছি। তো যাই হোক, তারপর আমি দিবে জিজ্ঞেস করলাম কোন মুড়িটা, ওরা বুঝতে পারছে না আমি কোন মুড়ি চাইছি। বললাম তোমরা একটা করে মুড়ির নাম বলতে থাকো তো। তখন বলে কি না এটা হচ্ছে নাকেশ্বরী, এটা হচ্ছে দেশি, তারপর এটা হচ্ছে আউশ। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, আউশ ধানের মুড়িটার কথাই আমি বলতে চাইছিলাম। তখন বললো কোথায় ঢেকি ছাটা আর কোথায় আউশ দিদি, কোনো মিল নেই। আমি বললাম কেন জানি না, ওটাকে আমার আসলে ব্রাউন রাইস খেতে খেতে না এখন আমার ওটাই আর কি, ঢেকি চাটা চাল ঢেকি চাটা মুড়ি। তো যাই হোক, আমি আউশ ধানের মুড়ি আনতে যাচ্ছিলাম, সেটাকে আপনাদের সামনে বলেছি ঢেকি চাটা মুড়ি। তো যাই হোক, বাড়ির সামনে থেকেই একজন টোটোওয়ালাকে আজকে পেয়ে গেছি। হাঁটার এক ফোঁটাও দরকার পড়েনি, হাঁটার ইচ্ছা ছিল আমার আজকে। আমি ভেবেছিলাম ওই ইয়েতে যাবো যখন আলমারিটা মানে দেখতে, তখন একদম হেঁটে টেটে তারপর ওই দিক থেকে ওই হাতিমোড়েতে এসে তারপর আমি টোটো ধরবো। তো সেটা আর হলো না, কিন্তু বাড়ির একদম সামনে দিদি যাবেন নাকি বলে ভদ্রলোক দাঁড়িয়ে গেলেন, যেটা সচরাচর হয় না। তো ঠিক আছে, আর এরপরে আমি তো রিজার্ভ করে নিইনি, সেজন্য উনি বললেন আমি কিন্তু কোর্টমোড় হয়ে যাব। কোর্টমোড় হলে না, কোর্টমোড় দিয়ে যেতে গেলে বিধান মার্কেটে একটু ঘুরপথ পড়ে, কিন্তু ঠিক আছে, এই ভদ্রলোকে তো রোজগারের একটা দরকার আছে, এক কথায় গোষ্ঠপালে রাজি হলেন। তো এই যে এখানে সব গাছগুলো দেখছি, এই কোর্টমোড় দিয়ে আসার জন্যই এই গাছগুলো দেখতে পাচ্ছি। আর মনে হচ্ছে কবে একটু ট্রাম্পেট ভাইন কিনতে পারবো, আজকে সম্ভব না, আজকে অনেক জিনিসপত্র কিনতে হবে। আর ব্যাগটা নিয়ে এসছি একটা, আর গাছের প্রাণ আছে তো, প্রাণের একটা জিনিসকে এভাবে করে আমি কিনে নিয়ে দুলতে দুলতে সারা বাজার ঘুরে নেব, গাছটার কষ্ট হবে। সেজন্য শুধু গাছ কিনতেই আসতে হবে, অর্থাৎ গাছ কিনে নিয়ে সোজা বাড়ি চলে যাব। তো তারপর যখন নেমে গেলাম, নেমে গিয়ে এখন আমি যাচ্ছি হনুমানজির একটা মন্দিরে। প্রথমে ভেবেছিলাম ভবানী মন্দিরটায় যাব, সেটা একদম উল্টো দিকে, কিন্তু তারপর মনে হলো যে না, মানে ভবানী মন্দিরে হনুমানজির একটা মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে, তবে সেটা ছোট, কিন্তু আমি একদম হনুমানজির মন্দিরেই যাব। সেই জন্য একটা মন্দিরেই যাচ্ছি, এটা ওই হংকং মার্কেটের উল্টো দিকটায়। কলকাতা সুইটস থেকে নিয়ে নিলাম 4টি লাড্ডু, এবং বিধান মার্কেটের সবজি মন্ডির ভেতর দিয়ে যেতে যেতে কী যে সুন্দর লাগছিল, মনে হচ্ছিল কত সবজি কিনে ফেলবো। কিন্তু সবজি সেরকমভাবে খুব একটা কিছু কিনিনি, কেবলমাত্র কিনেছি অনেকগুলো শশা। আর এইখানটায় আমি ওই দর করলাম, দেখলাম সুভাষপল্লী বাজারের থেকেও কিন্তু বেল পেপারের দাম এখানে বেশি। তো এখন আমি এখানে কিছু কিনবো না, আমার বাড়িতে বেল পেপার রয়েছে, এখন বেশি কিনলে পচে যাবে। সেজন্য যাই হোক, এখান থেকে শেঠচিলার মার্কেট ধরে আমি পৌঁছে গেলাম হচ্ছে হনুমানজির মন্দিরে। আজকে মঙ্গলবার, প্রচুর ভিড়। আমি এমনিতেই মঙ্গলবার দিনে মন্দিরে যাব এখন ঠিক করেছি। তো আজকে হচ্ছে দ্বিতীয় মঙ্গলবার, যেটাতে আমি হনুমানজির মন্দিরেতে যাচ্ছি। কোনো কালী মন্দিরে হনুমানজির আলাদা প্রতিষ্ঠিত জায়গা না, এটা একদম হনুমানজিরই মন্দির, এবং খুব সুন্দরভাবে এখানে সবাই পুজো করে। মূলত এই জায়গাটাতে যারা আসে অধিকাংশই অবাঙালি, এবং আমি অনেকক্ষণ ছিলাম, হনুমান চালিসা পাঠ করলাম, তারপর সেখান থেকে এলাম হচ্ছে
আমি এই মুড়িটা কিনতে। এইখানেই আমার সেই কথাবার্তাগুলো হলো। তো প্রচুর পরিমাণে জিনিসপত্র কিনে ফেলার পর আমার ব্যাগটা হয়ে গেল বোঝাই, এবং এরপরেও আমাকে আরও অনেক জিনিস কিনতে হবে। নিচের জিনিসও আছে কিছু, তো মানে আমার শ্বশুরমশাইয়ের জিনিস আর কি। তো আমার এই একটা ব্যাগ আমি পরে আবার ভাবছি যে আর একটা ব্যাগ আমাকে কিনতে না হয়। তো যাই হোক, ঠেসে ঠুসে কোনো রকমে কেনা হলো। যাই বলুন আর তাই বলুন বন্ধু, যতই আরামবাগে যাই, এই ডাইনে বাঁয়ে করি, বিধান মার্কেটই দামও কম এবং জিনিসপত্র অনেক পরিমাণে পাওয়াও যায়। মানে এই বাজারটার সত্যি কথা একটা আলাদা ব্যাপার আছে। আসাটা আমাদের বাড়ি থেকে একটু কঠিন হলেও ঠিক আছে, মানে একবার চলে এলে বা একটু জবরদস্তি করে নিজেকে এইখানে পুশ করে নিয়ে চলে এলে লাভ বই লোকসান কোনো কিছুতে নেই। তো আজকে প্রচুর প্রচুর বাজার করলাম, মানে একেবারে ঠেসে বাজার করে তারপর আর একটা রিক্সা নিলাম, হাত বোঝাই হয়ে গেছে। তারপর আমি যখন ফিরছি তখন আগেও দেখেছি, ইনফ্যাক্ট আমি শুনছি কদিন থেকে পুষ্প প্রদর্শনী হচ্ছে, ওই ফ্লাওয়ার শো। তো এখানে আমার এক বন্ধুর সঙ্গে এখন আমি এডিট করতে গিয়ে যখন দেখতে পাচ্ছি, তখন কিন্তু চোখটা ছিল হচ্ছে পুষ্প প্রদর্শনী লেখাটার দিকে। তো তারপর তখন দেখলাম, এডিট করতে গিয়ে দেখলাম ওই হলুদ রঙের টি শার্ট পরে আমার এক বন্ধু, সে কিন্তু আমার স্কুলের বন্ধু। তো তাকে দেখতে পেলাম, কিন্তু কথা আর হয়নি, ও আমাকে খেয়াল করেনি, আমিও না। তো বাড়িতে এলাম, বাড়িতে এসে বরের সাথে একটু কথাবার্তা বলে একটু রান্নাঘরগুলো ক্লিন করে নিই। তারপর যা যা ওপরের জন্য নিয়ে এসেছি সেগুলো দেখাই। এই ডালের পাঁপড়, তারপর বড়ি, এছাড়াও কাবলি চানা, কালো চানা, তারপর রাজমা, তারপর এই যে এইগুলো টুপুর খেতে ভীষণ ভালোবাসে, এগুলো অবশ্য ফ্রাইড, আমার এখন চলবে না এই সমস্তগুলো। তারপর নিয়েছে অনেকটা বাদাম আর ওই বুট ভাজা টাজাগুলো আর কাবলি চানা ভাজা, সব মিলিয়ে মিশিয়ে এগুলো সমস্ত কিছু জায়গা মতো ভরে ফেলি। পুরো কমপ্লিট করে ফেলেছি। এখানে অনেক কিছু ভিজিয়ে ফেলেছি, দাঁড়ান ভালো করে লাইটটা জ্বালিয়ে নিই। এত কিছু ভরলাম, এত কিছু তামঝাপ করলাম, সেই সময়টা মায়ের ফোন এসেছিলো, কানে এরকমভাবে ফোন নিয়ে নিয়ে কাজ করলাম, তাই যেখানে সব ভিজিয়ে দিয়েছি। মুগ কড়াই এগুলো না এক রাতের ভেজা নিতে হয় না, জানেন। আজকে যদি সকালবেলা ভিজিয়ে দিতাম তাহলে কালকে দিব্য হতো, কিন্তু এখানে আজকে অনেক কিছু কিনে এনেছি। এই যে ছোলাটা আজকের কেনা, এই ছোলাটা আজকের কেনা, তারপর রাজমাটা আজকের কেনা। রাজমা আগে ছিল কিন্তু কম ছিল, কিনলাম যখন, গেলাম যখন তখন কিনে নিলাম। তা অনেক কিছু, তারপরে সবগুলো রাখতে পারলাম না, কিছু রাখলাম কিছু রাখলাম না। এখানে দুনিয়ার কৌটো, আরও কৌটো মাজলাম, সমস্ত কিছু সব কিন্তু মায়ের সাথে কথা বলতে বলতে কানের ফোন নিয়ে নিয়ে মোটামুটি 38 মিনিট কথা। এটা অবশ্য সারাদিনের শেষ কথা আর কি। এখন নতুন একটা টেকনিক আমরা নিয়েছি, যেটা হচ্ছে বিকেল 3টের সময় আমরা এখন বারান্দাটা ধুয়ে দিচ্ছি, নাহলে গাছগুলো না মরে যাবে, এত জল শীতের গাছে লাগে না সেটাতে। ফলে দেখুন এখানে অনেকটা ধুলোটা এখন কম, না হলে সকালবেলা করে যখন মামুনি ধুয়ে দিয়ে যেত, সন্ধেবেলার পরে বসা যেত না, এমন অবস্থা হয়ে যেত, আবার করে দুবার করে গাছে জল দেওয়া হতো। তো আমাদের এই জায়গাটা এখন পরিষ্কার করে দিয়ে গেছে, সেটার জন্য ধুলোটা আমাদের খানিকটা কমেছে। আর এখন সকালবেলাতে উঠে প্রত্যেক দিন আমি ছাদে গিয়ে ওই ছাদের থেকে একটুখানি জল সামনেটা দিয়ে দিচ্ছি, যার ফলেতে খানিকটা ধুলোটা কম। ওই আর কি, ঘুরিয়ে ফিরিয়ে আলমারিটা হচ্ছে না, টাকা পয়সা সমস্ত রেডি করে ফেলেছি। হ্যাঁ মানে হয়ে গেছে, মানে মাইন্ডসেট হয়ে গেছে যে ওখানে আর ওই জিনিসটা নেই। এবার আমার একটা আলমারি চলে এসেছে, তার মধ্যে ঘরটাকে দেখতে অনেকটা বিন্যস্ত লাগছে। এই জায়গা থেকে গিয়ে আবার যখন ওই ঘরটায় ঢুকছে তখন আমার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। তো আজকে আমার ভীষণ ঘুম পেয়েছে, আমার অনেক সকালবেলায় ওঠা হয়েছে। তারপরে সকালবেলা তো এমনি এমনি জাস্ট ওই 9টা সাড়ে 9টার মধ্যে বেরিয়ে গেলাম, ওটা তো এমনি এমনি হয় না, তার আগে অসংখ্য জিনিসপত্র গুটিয়ে নিয়ে তারপরে বেরোতে হয়েছে। ঘোরদৌড় পড়ে গেছিলো, তারপর বাড়িতে এসে টুকিটাকি এটা ওটা সেটা, মানে এখন আমি না খুব জ্ঞানত চেষ্টা করছি ব্লগগুলোকে ছোট ছোট করা, যাতে করে আমাকে এডিটটা কম করতে হয়, ক্যামেরার সামনে আমাকে বা ওই স্ক্রিনের সামনে কম থাকতে হয়। সত্যি কথা, সেটার কারণও হচ্ছে মানে আমার মানে অবশ্যই সেটার অনেকগুলো কারণ আছে। এই জায়গা থেকে মুক্তি দরকার, মানে একটু শুদ্ধিকরণ দরকার। কারণ মাঝখানে ধরুন তাও সপ্তাহ 1.5-2 আগে আমার এক সাবস্ক্রাইবার বোন আমাকে ফোন করেছিলেন, তিনি পেশায় সাইকোলজিস্ট অ্যাকচুয়ালি। ও ফোন করে আমাকে একজন ব্লগারের কথা বলেন। সেই ব্লগার কোনো এককালে আমিও তাকে ভালোবাসতাম, নিঃসন্দেহে খুবই ভালোবেসেছি, এমন নয়। এবং সেটা শুধু আমার একার নয়, বহুজনেরই এসে একই জিনিস বলছে যে ঝিনুকদি মানে ওই আর কি বিয়ে ভেঙে চলে আসা একজন মানুষ আর কি, আর একজনের সাথে চলে আসা। তো তো আমি দীর্ঘদিন ওর ব্লগ দেখি না, দীর্ঘদিন দেখি না। তারপর সে তো তার শ্বশুরবাড়ি ছেড়ে নতুন বোধহয় একটা চ্যানেল, বোধহয় নতুন একটা চ্যানেল করেছে। তো ওই চ্যানেলটা খুব কচ্ছিত আমি দেখেছি, কারণ প্রথম থেকেই আমি জানতাম যে কি হতে পারে। তারপরে ও হঠাৎ করে আমাকে বললো মেয়েটা নাকি আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে যাচ্ছে, সাইকোলজি স্টুডেন্ট হয়ে ও নাকি সেটা পরিষ্কার বুঝতে পারছে।
এবং ওর একটা সাহায্য দরকার, এবং মানে আমি তাহলে কী করবো? তো তুমি যখন এই ব্যাপারে পারদর্শিতা আছে, তুমি যাও গিয়ে সাহায্য করো, না ঝিনুকদি তুমি একটা ভিডিও করো, তুমি একটা ভিডিও করো। তা আমি প্রথম দিন অত কথা করিনি, তারপরে আমি যা এদিক ওদিক করে আমি ঠিক আছে দেখছি, হ্যাঁ হুঁ করে কেটে দিয়েছি। কি মনে হলো, তারপর ওর চ্যানেলটা আমি সত্যি খুললাম এত দিন পরে। তারপরে দেখলাম কয়েকটা জিনিস, দেখলাম যে হ্যাঁ যে কথাগুলো বলছে সেগুলো ঠিকই বলছে। মানে আমি কিছুই জানতাম না, সেখানে পরপর কয়েকটা ভিডিও বা 2-3 দিন ধরে ওই ওর হাজব্যান্ডের চ্যানেল বা ওর মানে এখনও হাজব্যান্ড বোধহয় আছে, তা যা হোক ওর চ্যানেল এসবগুলো দেখে টেখে যা আমি বুঝতে পারলাম যে ও ভুল কিছু বলছে না, কিন্তু পাশাপাশি আমার কিছু করার নেই। হ্যাঁ, তা ও প্রায় 3 থেকে 4 দিন পর আবার ফোন করেছে। ফোন করে বলছে, দিদি তুমি দেখলে, দিদি তুমি দেখলে, তুমি ওকে হেল্প করো, কিন্তু হেল্প লাগবে, ও না হলে ডিপ্রেশনের মধ্যে থাকবে, চলে যাবে আস্তে আস্তে, কিন্তু তারপরে একদম পুরোপুরি আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। আমার আশপাশে ওকে ঘিরে অনেক মানুষ আছেন, অন্তত কমেন্ট সেকশন পড়ে যা বুঝলাম, আমাকে ওর চাই না, বিশ্বাস করো, আর আমি এর মধ্যে যেতেও চাই না। হ্যাঁ, তো তারপরে সে কি এ কথা সে কথা দেবুড়ি আলাপাতা করতে করতে আমার আমার খুব রাগ হয়ে গেল, আমি ওকে বেশ ঝেড়ে ঝুড়ে বেশ কাপড় পরিয়ে দিলাম। তারপরে যেটা হলো যে আমি কিছুতেই একে নিয়ে আর কন্টেন্ট করবো না, আমি ভিডিও বানাবোই না, এককালে বানিয়েছিলাম। তারপরে বলছে তোমার স্পিরিচুয়াল হেল্প লাগবে, হ্যাঁ লাগবে, আমি জানি, কারণ ওর হাজব্যান্ড যখন ওই আধান ধরে পড়েছিল, এখনও আমি মানে আমার যদি আছে আমার কাছে সেটা নথি আছে, প্রমাণ আছে, খুঁজলে আমি এখনও পাবো। খুঁজি না, কোন তলায় চলে গেছে সেটা আলাদা কথা, কিন্তু খুঁজলে পাবো। তখন এক ওই রিয়াকশন চ্যানেল, মানে যেটাকে কম বাংলা চলতি কথায় যেটাকে বলে কন্ট্রোভার্সি চ্যানেল, তখন একজন ভদ্রমহিলা কন্ট্রোভার্সি চ্যানেলে ওদের সাথে খুব সখ্যতা ছিল, আর তার ফেসবুকের মাধ্যমে আমি ওর ফোন নাম্বারটা পেয়েছিলাম। তারপরে সেই মহিলার ফোন নাম্বারটা পেয়ে, তারপরে আমি সেই ভদ্রমহিলার ফোন নাম্বারটা পেয়ে আমি ওনাকে কিন্তু হনুমানজির কথা বলেছিলাম। আমি দেখেছিলাম কাকতালীয়ভাবেই হোক বা যে কোনো কারণেই হোক, ওই কথার পরিপ্রেক্ষিতে তখন ওই দিদির কথা ওই ওর হাজব্যান্ড ভীষণ শুনতো, যাতায়াত ছিল। তখন আমি বলেছিলাম যে হনুমানজির স্মরণে, আমি পুরোটা কিন্তু শুনিয়ে দিতে পারি যে আমি ওনাকে কী বলেছিলাম। তারপরে যে একদম হনুমানজির স্মরণে আসতে, কারণ ওর হাজব্যান্ডের বাচ্চাটাকে নিয়ে যে এই ব্যাপারে যে সে ট্র্যাপে পড়েছে, সেটা আমি বুঝতে পারছিলাম কিছুটা। তা যে হনুমানজির স্মরণে আসো, তারপরে দেখেছিলাম যে কিছুদিনের মধ্যেই কিন্তু সত্যি সত্যিই ছেলেটি হনুমানজির স্মরণে আসে, এবং এখন তো মঙ্গলবার করে বোধহয় করে, দেখলাম এই কদিন আগে, যে যা হোক অনেক কিছুই দেখলাম। তা ভালো কথা, তার এখন পরিস্থিতিটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এবং এখন ওরা অনেকটাই বেটার আছে। এখন ওই মেয়েটা সত্যি সত্যি হনুমানজির কাছে স্মরণে আসা উচিত, এসব আমি নিজেও মনে করি, কিন্তু এই কথা আমি ওকে বলার কেউ নই। হ্যাঁ, আমি ওই জায়গায় আর যাবই না। এদের মানে এই মেয়েটির স্ট্যান্ডার্ডটা হচ্ছে আমাদের এই বাগড়াকোটের এরকম একদমই স্ট্যান্ডার্ড। বিশ্বাস করুন, এই যে মামুনি টামুনি এদের আছে না, মানে এরাও এদের থেকে ভালো, অনেক ভালো। তা এখন আমি না এই কাদার মধ্যে নেমে নিজেকে আর নোংরা করতে পারবো না। সে যতই আমার এককালে, হ্যাঁ আমি এককালে করেছিলাম, তখন তাকে তো একরকম আমার মনে হতো। এখন আমি সেরকম মানে বুঝতে পেরেছি যে মোটেই এটা নয়। এখন আর এই এই কাদার মধ্যে, নর্দমার মধ্যে নেমে আমি এক গলা বিয়েতে পাঁকে নামতে পারবো না, আমার পক্ষে সম্ভব না সেটা করা। সেটা বলাতে ওর খুব রাগ হয়েছে, ও আমাকে না ঝিনুক দিয়ে এটা ঠিক হচ্ছে না, হ্যাঁ না অনেক কিছু বলেছে। তো যাই হোক, তারপর এখন ওই যে কদিন ওর চ্যানেলগুলো দেখা, ওই টাইপের কন্টেন্টগুলো দেখা, বন্ধুরা এত বাজেভাবে আমার মানে ওই ফিড ভর্তি হয়ে যাচ্ছে এই সমস্ত ভিডিও দিয়ে, যে আমার মানে এত বিরক্ত লাগছে যে ধুর তেরিকার, আমি এখন ভিডিও দেখবই না, আমি এখন স্ক্রিনের সামনে আসবই না। আমার এখন এই অবস্থা দাঁড়িয়েছে, জানেন তো। কথাটা এই জন্যই বলছি যে আমি এই কারণেই এখন আর বেশি ভিডিও না দেখতে, মানে সোশ্যাল মিডিয়া থেকে আমি দূরেই থাকতে চাই। আমার সামনে আমার মেয়েটার পরীক্ষা, আমাকে মনোনিবেশ করতে হবে সম্পূর্ণ নিজের সংসারে, নিজের পারিপার্শ্বিকতায়। এমন কিছু আমি কখনোই মানে কনজিউম করতে পারবো না যেটা আমাকে নেতিবাচকতার দিকে নিয়ে যায়। মাঝখান থেকে এই ধরনের আমি বারণ করেছিলাম ওকে, যে এগুলো নিয়ে তুমি আর বারবার করে আমাকে খুঁচিও না। তা ও বারবার বলাতে আমারও সাথে রাগারাগি হয়ে গেল শুধু। অবশ্য পরেও আমাকে সরি বলেছে, কিন্তু আমি না ওই জায়গাটা থেকে, ওই নোংরা আবর্জনা হয়ে যাওয়া আমার যে ফিডটা, সেখান থেকে আমি কিছুটা মুক্তি চাই। সেই জন্য আপাতত এই কিছুদিন আমার চলুক এরকম। তো দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ